ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর.এস. আগরওয়াল স্যারের পার্সেন্টেজ চ্যাপ্টার বাংলায় যে এডিশন বইটা আছে সেই বইটার সলিউশন। আমাদের আগের দিনে 138 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো, আজকে শুরু হবে 139 থেকে। দেখো আজকে প্রথম অঙ্ক শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কী আছে বলেছে, যদি একটি সংখ্যাকে 40% কমানো হয় তবে এটি অপর সংখ্যাটির 2/3 হয়। প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? তাহলে কি বলেছে? বলছে একটি সংখ্যাকে 40% কমানো হয়। কমানো হয় মানে কত? সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা ছিল 100%। তাহলে 40% যদি কমে যায় সংখ্যাটা কত থেকে যাবে? 60% থেকে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে এক্স। 60% কমিয়ে দিচ্ছে, তাহলে সংখ্যাটির 60% কমাচ্ছে, তাহলে সংখ্যাটির 60/100। বলছে অপর সংখ্যাটির 2/3, অপর সংখ্যাটি ধরে নিচ্ছি ওয়াই, তাহলে ওয়াইয়ের 2/3 হলো। দেখো সেটাই বলেছিল অঙ্কে, বলেছে একটি সংখ্যাকে 40% কমানো হলো, অর্থাৎ সংখ্যাটি হয়ে গেল 60%, অর্থাৎ সংখ্যাটির 60%, এবং বলছে সেটি সমান হবে অপর সংখ্যাটির 2/3। তাহলে অপর সংখ্যাটির 2/3 ক্যালকুলেশন করো। এটা হবে 3x/5, এটা হবে 2y/3, কোনাকুনি গুণ করো, 9x/10y, x/y সমান 10/9। তাহলে অনুপাত কত হলো সংখ্যা দুটির? 10:9, অর্থাৎ সি হচ্ছে আনসার। তাহলে আনসার হলো সি। তারপরে দেখো বলছে সরকারি সাহায্য পেতে গেলে একটি বোতলের ব্যবসায়ী স্প্রিং ওয়াটারের 5% এবং স্পার্কলিং ওয়াটারের 10% পরীক্ষা করতে হবে বিশুদ্ধতার জন্য। তাহলে কি প্রমাণের জন্য তাকে একটা ওয়াটারের 5% আর একটা ওয়াটারের 10% পরীক্ষা করতে হয়। বলছে যদি একজন ক্রেতা 120 কেস স্প্রিং ওয়াটার আর 80 কেস স্পার্কলিং ওয়াটারের অর্ডার দেয়, তবে মোট কত কেসের কত শতাংশ বোতল ব্যবসায়ীকে পরীক্ষা করতে হবে এগুলোর বাইরে পাঠানোর আগে? তাহলে বলছে মোট কত শতাংশ তাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষার জন্য কত শতাংশ তাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো বলছে স্প্রিং ওয়াটারের 5%, তাহলে স্প্রিং ওয়াটার কত অর্ডার দিয়েছে? স্প্রিং ওয়াটার অর্ডার দিয়েছে 120 কেস, তাহলে 120-র 5%, একটা শূন্য কাটো, 5×2 = 10, 2×6 = 12। তাহলে স্প্রিং ওয়াটারের কত কেস পরীক্ষা করতে হবে? স্প্রিং ওয়াটারের 5% সমান 6 কেস পরীক্ষা করতে হবে। আর স্পার্কলিং ওয়াটারের কত কেস? স্পার্কলিং ওয়াটারের অর্ডার দিয়েছে 80 কেস, পরীক্ষা করতে হবে 10%। তাহলে 80 কেসের 10% পরীক্ষা, 0,0,0,0, তাহলে 8 কেস। তাহলে মোট ক কেস পরীক্ষা করতে হচ্ছে? 14 কেস। কত কেসের মধ্যে? 120 আর 80, 200। তাহলে 200 কেসের মধ্যে পরীক্ষা করতে হচ্ছে 14 কেস। তাহলে 200 কেসের মধ্যে পরীক্ষা করতে হচ্ছে 14 কেস। তাহলে শতকরা করতে হলে কী করতে হয়? 100 দিয়ে গুণ, 0 গেল, 2×7 = 14। তাহলে শতকরা কত শতাংশ পরীক্ষা করতে হবে? শতকরা 7% পরীক্ষা করতে হবে। শতকরা কত শতাংশ পরীক্ষা করতে হবে? শতকরা 7% পরীক্ষা করতে হবে। তাহলে বি উত্তর। এই অঙ্কটাতে আমরা আবার যদি মিক্সচার অ্যালিগেশন লাগাই, অর্থাৎ মিশ্রণের নিয়ম লাগাই, মিশ্রণ নিয়মতেও হয়ে যাবে খুব সহজেই। যখন মিশ্রণের চ্যাপ্টার পড়াবো তখন সেটা বলবো। তারপরে দেখা যাচ্ছে 40-এর পর বলছে যখন আয়কর 1 টাকায় 3 পয়সা হয় তখন এক ব্যক্তির মোট এত টাকা উপার্জন করেন। যখন আয়কর বেড়ে 7 পয়সা হয় তখন আয় কত হবে? অর্থাৎ আয়কর 1 টাকায় কত? 3 পয়সা। 3 পয়সা মানে কত? 0.03 টাকা। অর্থাৎ 100 টাকায় কত? 100 টাকায় 3 টাকা। অর্থাৎ তাহলে আয়কর কত হলো? 3%। 100 যত হয় সেটা কি আমরা পার্সেন্টেজ বলি তো? তাহলে আয়কর হচ্ছে 100 টাকায় 3% ছিল, সেটা বেড়ে 7 পয়সা। অর্থাৎ এটাকে যদি আমরা একইভাবে করি তাহলে এটা কত হবে? 100 হয়ে যাবে, 7 হয়ে যাবে, 7 টাকা। তাহলে আয়কর আগে ছিল 3 টাকা, অর্থাৎ 3%, এখন সেটা হয়ে গেছে 7%। তাহলে বলছে আগে এক ব্যক্তির আয় ছিল এত টাকা, এখন সেই আয় কত হবে? তাহলে এক ব্যক্তির উপার্জন ছিল এত টাকা। আচ্ছা উপার্জন কীভাবে হয়? কর দেওয়ার পর উপার্জন হয়,
প্রথমে সে যেই টাকাটা আয় করে সেটার ওপর কর দেয়, তারপরে তো সেটা তার বাকিটা উপার্জন। তাহলে এটার ওপরে সে 3% আগে থেকেই কর দিয়ে রেখেছে, এটার ওপরে সে আগে থেকেই 3% কর দিয়ে রেখেছে। তাহলে সে মোট প্রথমে কত টাকা উপার্জন করেছিল সেই টাকা আমাদের বার করতে হবে। সেখান থেকে 7% বাদ দিলে এখন নতুন উপার্জনটা পাবো, তাহলে সেটাকে বার করো। তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এটা এক্স ধরে করছি, দেখো আমরা ধরে নিচ্ছি সে উপার্জন করেছিল X টাকা, তার উপরে 3% কর দিয়েছে, অর্থাৎ তার উপার্জন কত রয়ে গেছে, 3% যদি কর দিয়ে দেয় তার উপার্জন এখন কত রয়ে গেছে, 97% রয়ে গেছে। তাহলে এক্সের 97% রয়ে গেছে, তাহলে এক্সের 97% সমান কত টাকা, যেটা তার আয় 2,37,650। তাহলে এক্স সমান কত, 2,37,650, 100টা উপরে আর 97টা নিচে। এটাকে 97 দিয়ে ভাগ করো, 97 দিয়ে ভাগ করলে হবে, এটাকে আমরা এখানে লিখছি 97 দুগুণে, প্রথমে 2 খাবে, মানে নিচে লিখছি সংখ্যাগুলো দেখো, 2 খেলে হবে 200 থেকে 6 কম মানে 194, তাহলে 237, 194, 4 পর থেকে 7 3 দিতে, 9 পর থেকে 13 4 দিতে 43, 6টা নামলো, কত খাবে, 4 খাবে, 4 খাও, 4 খালে কত হবে, 400 থেকে 12 কম মানে 388, 8 পর থেকে 16, এখানটায় লিখছি দেখো, 8 পর থেকে 16 8 দিতে, হাতে থাকে 1, 9 পর থেকে 13 4 দিতে, হাতে থাকে 1 হয়ে গেল। তাহলে 4 8 আর কত আছে এখানে 6টা নেমে গেছে, 5টা আছে, কত খাবে, যদি 5 খাওয়াই 5 3 15 কম 500 থেকে, তাহলে 485, তাহলে 5 খাইয়ে মিলে গেল 485 হয়ে গেল। আর কটা শূন্য আছে, একটা শূন্য আছে, ইন্টু 100 মানে 2টো শূন্য, তাহলে কত হলো, 2,45,000। তাহলে তার কর দেওয়ার আগের রোজগার কত ছিল, 2,45,000। সেখান থেকে এখন কত কর দিতে হচ্ছে তাকে, আগে দিতে হচ্ছে 3%, এখন দিতে হচ্ছে 7%, তাহলে 7%টা বাদ দিতে হবে। অর্থাৎ তাহলে আমরা এটা পুরোটা মুছে দিচ্ছি, দেখো স্ক্রিনটা যদি মুছে দিই, 2,45,000 টাকা বেরিয়েছে আমাদের কর দেওয়ার আগের আয়, সেটাকে আমরা মুছছি, দেখো 2,45,000 টাকা বেরিয়েছে। আচ্ছা কর হচ্ছে 7% এখন, তাহলে 7% যদি একজন ব্যক্তি 100 টাকা আয় করে, সেখান থেকে যদি 7% কর দেয়, তাহলে তার কত টাকা থাকবে, 93% থাকবে। তাহলে এর 93%টা হচ্ছে এখন তার বর্তমান আয়। তাহলে দেখো 2,45,000 ইন্টু 93%, 93/100 কেটে দাও, গুণ করো, প্রথমে 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করলে কত হবে, একটা শূন্য আছে আর একটা শূন্য দাও, 9 5 45-এর 5, হাতে থাকে 4, 9 4 36 আর 4 40-এর 4, হাতে থেকে 4, 9 2 8 4 22, 3 দিয়ে গুণ করো, 3 0 0, 3 5 15-এর 5, হাতে থাকে 1, 3 4 12 1 13 3, হাতে থাকে 1, 0 5 8 7, কত হলো তাহলে, 2,27,850 টাকা হচ্ছে এখন তার বর্তমান ইনকাম, কি আয়কর দেওয়ার পর। তাহলে কত হলো তার ইনকাম, 2,27,850 টাকা, অর্থাৎ সি হচ্ছে উত্তর। দেখো এই পদ্ধতিটা অনেক বড় হয়ে গেল, এক্স ধরে করে পদ্ধতিটা কী হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। এরপরে আমরা এটা কীভাবে করতে পারি, এরপর আমরা ভগ্নাংশ কাজে লাগিয়ে করতে পারি। ভগ্নাংশ কাজে লাগিয়ে কীভাবে করব, একই হবে, দেখো তাহলে দেখো আমাদের আয় ছিল 3% আর এখন হয়ে গেছে 7%, এটা দেখাচ্ছি না, এটা একই নিয়ম। তাহলে দেখো, তাহলে 3%-এর ভগ্নাংশ কত, 3/100, তাহলে 100 টাকায় আয় দিতে হয় 3 টাকা, কর দিতে হয় 3 টাকা, তাহলে আয় কত তার 97%, অর্থাৎ 97/100। আচ্ছা 97 টাকা ডিনোট করছে কত এখানে, 2,37,500 টাকা, 57 ইউনিটকে ডিনোট করছে এত টাকা। তাহলে 100 ইউনিটটা হচ্ছে তার কর দেওয়ার আগের আয়, তো
তাহলে 1 ইউনিটকে ডিনোট করবো কত, 97 ভাজিত এটা, আর 100 ইউনিট। 97 দিয়ে এটা আমরা ভাগ করেছিলাম, কত পেয়েছিলাম, 2, 4, 5, 2 শূন্য। তাহলে 100 আছে, 2 শূন্য দিয়ে দাও। সরি, এখানে একটা শূন্য আছে, 2,37,650, একটা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য হবে না। তাহলে কত হলো, 2,45,000 টাকা বেরিয়ে গেল। তার আয় বেরিয়ে গেল 2,45,000 টাকা। বলছে তার 7% কী দিয়ে দিচ্ছে, কর দিয়ে দিচ্ছে। তাহলে তার বাকি কত থাকছে, 93%। 7% হচ্ছে তার কর দিয়ে দিচ্ছে, তাহলে বাকি তার আয়টা কত থাকছে, এখন থাকছে 93%। তাহলে এইটা হচ্ছে তার মোট আয়, সেখান থেকে কর দিচ্ছে 7%, তাহলে 7% বাদ দিয়ে দিলে এখন কত থাকছে, 93%। তাহলে এই 93% আমরা বার করবো, যাইভাবে বার করলাম শেষ করে 2,45,000, তার 93%। আমরা সেম প্রসেস আগের অঙ্কটা এর আগের ভাবে যেভাবে করলাম সেম প্রসেস। তাহলে কত বেরিয়েছিল আমাদের, 22,000, 2,27,850 টাকা। এক্সোরে অনেকটা বড় হচ্ছিলো, দেখো এইভাবে হলে একটুখানি ছোট হবে, ক্যালকুলেশনটা একই থাকছে, শুধু একটু ছোট হচ্ছে অঙ্কটা। তারপরে দেখো, তাহলে উত্তর হচ্ছে সি। তারপরটা দেখো, বলছে একটি মাসিক ফেরত আসার রেলের টিকিটের দাম 25% বেশি একটি একক টিকিটের চেয়ে। বলছে 1 সপ্তাহের সময় বাড়ানোর জন্য পুরনো মাসিক টিকিটের দাম 5% প্রদান করতে হয়। যদি মাসিক টিকিট বাড়ানো সহ দাম 84 টাকা প্রদান করা হয়, তবে একটি টিকিটের দাম কত, একক টিকিটের দাম কত। তাহলে কি বলেছে, বলছে একটি মাসিক ফেরত আসার টিকিট, মাসিক ফেরত আসার টিকিট মানে যে আবার 1 মাস পর ফিরে আসবে, এরকম একটা টিকিটের মূল্য 25% বেশি কার থেকে, একটা একক টিকিটের থেকে। একটা একক টিকিট মানে শুধু একবার যাওয়ার টিকিটের থেকে যে আবার 1 মাস পর ফিরে আসবে, এরকম একটা টিকিটের মূল্য কত পার্সেন্ট বেশি, 25% বেশি। বলছে আবার যদি আমরা 1 সপ্তাহ ফিরে আসার টাইম বাড়াতে চাই, তার জন্য আরও কত বেশি টাকা দিতে হয়, আরও বেশি 5% টাকা দিতে হয়। বলছে এই এতগুলো টাকা দিয়ে একটা টিকিটের মূল্য কত হয়েছে, অর্থাৎ মাসিক ফেরত আসার একটা টিকিট, তার থেকে আবার 7 দিন আমরা সময় বাড়িয়েছি 5% বেশি টাকা দিয়ে, তাতে দাম হয়েছে 84 টাকা। তাহলে একক টিকিটটা কত টাকা দাম হতো, সেটা আমাদের বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি আমরা একক টিকিটের দাম হতো X টাকা, একক টিকিটের হতো দাম হতো X টাকা। তাহলে দেখো X টাকার ওপরে কত বেশি টাকা দিচ্ছি, প্রথমে 25% বেশি টাকা দিচ্ছি ফিরে আসার জন্য, অর্থাৎ 1 মাস পর ফিরে আসার জন্য আবার ওই টিকিটেই 25% বেশি টাকা দিচ্ছি। তাহলে কত হলো, 125% হয়ে গেছে, 25% বেড়ে যাচ্ছে। তাহলে এক্সের 125%। আবার বলছে যে 5% বেশি প্রদান করতে হয়, কি 1 মাস নয়, 1 মাসের থেকে আরও যদি আমরা 1 সপ্তাহ বাড়াতে চাই, সেটা আরও 5% বেশি প্রদান করতে হয়, সেটা আরও কি 5% বেশি প্রদান করতে হয়। তাহলে কত, এটা কত হবে, 105, 5% বেশি প্রদান করতে হয়। তাহলে 105/100, তাহলে এর 105% সমান কত, টিকিটের দামটা দিয়ে দিয়েছে, টিকিটের দাম দিয়ে দিয়েছে 84 টাকা। তাহলে এখান থেকে আমরা কি একক টিকিটের মূল্যটা পেয়ে যাব, কাটাকুটি করো, x সমান 84, 100গুলো ওপরে, 125 আর 105, 25/5 25 4, 5 21, 5 20, 5 4 20, 21 4 84, 4 4 16, 16 4 64। তাহলে একক টিকিটের মূল্য কত বেরিয়ে গেল, একক টিকিটের মূল্য বেরিয়ে গেল 64 টাকা। একক টিকিটের মূল্য কত বেরিয়ে গেল, 64 টাকা। তাহলে দেখো এই 125 আর 105টা আবার একবার বলে দিচ্ছি। 125 কেন হচ্ছে, বলছে 25% দাম বেশি হচ্ছে। বলছে আগে যদি 100% থাকে, এখন 25% দাম বেড়ে যাচ্ছে, মানে কি 100 সাথে 25 যোগ করতে হবে, তাহলে 125%। বলছে আবার কি বলছে, 7 দিন বাড়ানোর জন্য আরও 5% বেশি টাকা দিতে হয়। 5% মানে কি, আগে যদি 100% টাকা দিতে হতো, এখন 5% বেশি টাকা দিতে, তাহলে এখন কত দিতে হচ্ছে, 105% দিতে হচ্ছে। তাহলে দেখো একক টিকিটের মূল্য ধরে নিয়েছি আমরা X টাকা, তার উপরে 125% বেশি, তার উপর আবার 105% বেশি। তাহলে এই
এটার ভ্যালু হচ্ছে 84 টাকা। তাহলে এখান থেকে একক টিকিটের মূল্য পেয়ে গেছি কত, 64 টাকা। তাহলে এটা হচ্ছে এক্স ধরে হলো। এবারে এক্স ধরে যদি না করি, আমরা যদি রেশিও আকারে করতে চাই, কীভাবে করব দেখো, এটা মুছে দিচ্ছি পুরোটা। যদি রেশিও আকারে করি তাহলে কি আমরা 25% বেশি কিসের, কোন টিকিটের মূল্য, মাসিক ফেরত আসা টিকিটের মূল্য, অর্থাৎ কত, 125%। 125% মানে কত, 125/100। অর্থাৎ কি, একক টিকিটের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে মাসিক ফেরত আসা টিকিটের মূল্য কত, 125 টাকা। অর্থাৎ আমরা এটাকে ধরে নিচ্ছি 100 ইউনিট একক টিকিটের মূল্য, আর ফেরত আসা টিকিটের মূল্য কত, 125 ইউনিট। এবার এটাকে কাটাগরি করো, 5, 4। এবার বলছে এটার ওপর 5% প্রদান করতে হয়। কি, যদি আমরা পুরনো মাসিক সপ্তাহের থেকে 7 দিন বেশি বাড়াতে চাই সময়টা, তাহলে এটার ওপর 5% বাড়াতে হবে। মানে কি, এটা কত বাড়াতে হবে, 105 করতে হবে। যেটা 100 ছিল তার উপরে 5% বাড়ালে কি হয়, সেটা 105 হয়ে যায়। তাহলে 5-এর ওপর কত বাড়াচ্ছি, 105/100। 5-এর ওপর বাড়াচ্ছি 105/100, এটা কত হচ্ছে 500। আচ্ছা, কাটাকুটি করার দরকার নেই, এটা রেখে দিচ্ছি 105 × 5/100। আর নাহলে কাটাকুটি করে দেবো, এটা 5 × 20 100, 5 × 21, 5 × 4, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 21/4। তাহলে 21/4, তাহলে দেখো একুশ বাই 4 ইউনিটের ভ্যালু কত দিয়ে দিয়েছে এখানে, 21/4 ইউনিটের ভ্যালু দিয়ে দিয়েছে এখানে কত, 84 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 84 ইন্টু, এটা উল্টে যাবে, 4/21। আর আমাদের ক ইউনিটের ভ্যালু জানতে হবে। আমাদের টিকিটটার মূল্য ক ইউনিট ছিল, 4 ইউনিট ছিল। তাহলে 4 ইউনিটের ভ্যালু বার করতে হবে। আমাদের এখানে কি ছিল, একক টিকিটের মূল্য যদি 4 ইউনিট হয়, তাহলে মাসিক ফেরত টিকিটের মূল্য কত ছিল, 5 ইউনিট। এই 5 ইউনিটকে ধরেই তো আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে দেখো এখানে 21/4 ইউনিটের ভ্যালু দিয়ে দিয়েছে 84 টাকা। আমরা মাসিক ফেরত আসা টিকিটের মূল্য তো 84 টাকা দেওয়াই আছে, সেইটার আমরা ইউনিট কত বার করেছি, 21/4 ইউনিট, সেটার ভ্যালু 84 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 84 ইন্টু, এটা ঘুরে যাবে 4/21। আর কত ইউনিটের ভ্যালু বার করতে হবে আমাদের, 4 ইউনিট। তাহলে ইন্টু 4 সমান কত, 21, 4-এ কাটো, 3টে 4, 4, 4, 4, তাহলে 64। তাহলে কত হলো, আনসার হলো বি। তারপরে দেখো একই অঙ্ক এক্স ধরেও যেটা হলো এইভাবে তাই হলো, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন একই। তারপরে দেখো 142-এর পর বলছে চুনা পাথরে 40% আছে ক্যালসিয়াম এবং অবশিষ্টাংশ আছে কার্বন এবং অক্সিজেন। যদি 20 কেজি চুনা পাথরে 9.4 কেজি অক্সিজেন থাকে, তবে এটিতে কার্বনের শতকরা পরিমাণ কত। আচ্ছা ধরো আমরা ধরে নিচ্ছি 40% ক্যালসিয়াম আছে, অর্থাৎ ক্যালসিয়ামের রেশিও ভ্যালু কত, 40/100। আচ্ছা দেখো 20 কেজি চুনা পাথর, তাহলে 20 কেজি মানে কি, 100 কেজি চুনা পাথরে এখানে 40 কেজি ক্যালসিয়াম আছে। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, দেখো 5 × 8 = 40, 5 × 20 = 100। এখানে কী বলছে, 20 কেজি চুনা পাথরে, তাহলে এখানে কত, 8 কেজি ক্যালসিয়াম। আর আমাদের অঙ্কেতে 20 কেজি দেওয়া আছে, তার জন্য এটা আরও সুবিধা হয়ে গেল অঙ্কটাতে। তাহলে 20 কেজিতে 8 কেজি 8 কেজি ক্যালসিয়াম অলরেডি আমরা বার করে ফেলেছি। আর এখানে কি চুনা পাথর হচ্ছে 20 কেজি, 9.4 কেজি অক্সিজেন দেওয়াই আছে। তাহলে কার্বন কত আছে, তাহলে 8 কেজি আছে ক্যালসিয়াম আর 9.4 কেজি আছে অক্সিজেন। তাহলে মোট কত হলো, 17.4 কেজি হয়ে গেল ক্যালসিয়াম আর হচ্ছে অক্সিজেন নিয়ে। তাহলে কার্বন কত আছে, 20 থেকে 17.4 বিয়োগ করতে হবে, 2.6 কেজি আছে কি কার্বন, কতর মধ্যে, 20 কেজির মধ্যে। 20 কেজির মধ্যে 2.6 কেজি আছে কার্বন। তাহলে দেখো 20 কেজির মধ্যে শতকরা বার করতে বলেছে, তাহলে 20 কেজির মধ্যে যদি 2.6 কেজি হয়, তাহলে 100 কেজির মতো কত,
একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, 2 13 26, 2 13 26, তাহলে কত পার্সেন্ট? 13%। তাহলে দেখো এখানেতে 20 দেওয়া আছে আর আমাদের ভগ্নাংশতে 20 চলে এলো বলে চুনা পাথরে, সেটা তো আমাদের অঙ্কটা করতে আরও তাড়াতাড়ি হলো, সুবিধা হলো। তারপরে দেখো 143-এর পর বলছে 72 জন শিশুর একটি শ্রেণীতে শিশুরা অনুভূমিক আর স্তম্ভাকার সারিতে এমনভাবে রয়েছে যে প্রত্যেকটি অনুভূমিক সারির শিশু সংখ্যা এবং প্রতিটি স্তম্ভাকার সারির শিশু সংখ্যা থেকে 12.5% বেশি। তাহলে দেখো অনুভূমিক আর হচ্ছে স্তম্ভাকার বলতে আয়তাকার, এটা হচ্ছে অনুভূমিক আর এটা হচ্ছে স্তম্ভাকার। কি বলছে? অনুভূমিকটা হচ্ছে স্তম্ভাকারের থেকে 12% বেশি, অর্থাৎ তাহলে এটা কি, এটা যদি 100% হয়, এটা কত? 12.5%। 12% বেশি মানে কি, এটা 100% হলে ওটাতে 12% বেশি, তাহলে 112.5%। এবার কি বলেছে দেখো, বলছে 72 জন শিশুকে এইভাবে সাজানো হয়েছে, তাহলে প্রত্যেকটি অনুভূমিক সারিতে কতজন শিশু রয়েছে, প্রত্যেকটি অনুভূমিক সারিতে কত শিশু রয়েছে। আচ্ছা আমরা এটাকে এক্স ধরেও করতে পারি। আমরা যদি ধরে নিই স্তম্ভাকারটা যদি এক্স ধরি, তাহলে অনুভূমিকে কত? এক্সের থেকে 12% বেশি, অর্থাৎ এক্সের 112.5%, সেটাই তো হচ্ছে। আর এখানে শিশু আছে কি, শিশুটা এইভাবে সাজানো আছে, এইভাবে আছে, তাহলে এখানে শিশুর সংখ্যাটা কিসের সঙ্গে সমান? শিশুর সংখ্যাটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। শিশুর সংখ্যাটা কিসের সাথে সমান? তাহলে আয়তক্ষেত্রের এখানে যে আমরা স্তম্ভাকারটা শিশুর সংখ্যা ধরছি এক্স, আর অনুভূমিক শিশু সংখ্যা কত? এক্সের 112%, এক্সের 112.5%। দেখো 112.5%টাকে যদি আমরা রেশিও আকারে ভাঙি কি হবে? এটা হবে, লিখতে পারি 100% প্লাস 12.5% লিখতে পারি। 100%-এর রেশিও ভ্যালু কত? 1, আর 12.5-এর রেশিও ভ্যালু হচ্ছে 1/8। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 9/8। তাহলে কত হলো এটা? এটা হলো 9x/8। তাহলে স্তম্ভাকারে হয়ে গেল x জন শিশু, আর অনুভূমিক আকারে হয়ে গেল 9x/8 শিশু। এই দুটোর গুণফলই কি? এই দুটোর ফলই হচ্ছে শিশুর সংখ্যা, মানে 72 জন। এই দুটোর গুণফলই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ সেটাই শিশু সংখ্যা। তাহলে x × 9x/8 সমান 72। 9 দিয়ে কাটো, 9 8। তাহলে x² সমান 8 × 8, তাহলে x সমান 8। তাহলে কি স্তম্ভাকারের মান কত বেরিয়ে গেল? স্তম্ভাকারে 8টা শিশু আছে। স্তম্ভাকারে কটা শিশু আছে? স্তম্ভাকারে আছে 8টা শিশু। আর আমাদেরকে বার করতে বলেছে অনুভূমিকে কটা ছিল? 9x/8। তাহলে এখানে x এর মানটা বসিয়ে দাও, তাহলে x এর মান বেশি হলো 8, এই 8 8 কেটে গেল। তাহলে অনুভূমিকে কটা শিশু আছে? অনুভূমিকে শিশু আছে 9টি। তাহলে এটা হলো এক্স ধরে, এটা হলো কি ধরে? এক্স ধরে। আচ্ছা এক্স ধরে যদি না ধরে আমরা হচ্ছে অনুপাতের নিয়মেও করতে পারি। কীভাবে করবো দেখো, এটাকে মুছে দিচ্ছি প্রথমে। দেখো তাহলে এখানে হচ্ছে এটার রেশিও কত? এটার রেশিও আমরা কি বার করেছিলাম? 112.5/100, মানে স্তম্ভাকারে শিশু আছে 100টা আর অনুভূমিকে শিশু আছে 112.5টা। আচ্ছা এটা রেশিও আমরা কি বার করেছিলাম? এটা রেশিও বার করেছিলাম 9/8। তাহলে দেখো এইটা থেকে সরাসরি আমরা বলে দিতে পারছি যে স্তম্ভাকারে শিশু আছে 8 ইউনিট, যেখানে অনুভূমিকে শিশু আছে 9 ইউনিট। আচ্ছা এই দুটোর গুণফলই কি? এই দুটোর গুণফলই তো হচ্ছে 72।
তাহলে দেখো এই দুটোর গুণফলই 72, এখানে আবার 9 আর 8-এর গুণফল একবারে কী হয়ে যাচ্ছে 72 হয়ে যাচ্ছে। তাহলে অরিজিনাল ভ্যালুটা আমাদের চলে এসছে এখান থেকে সরাসরি কী চলে এসছে, একদম অরিজিনাল ভ্যালুটা চলে এসছে, তার জন্য এদের গুণফল আমাদের 72, অর্থাৎ শিশুর সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি আমরা এখান থেকে একদম সরাসরি বলে দিতে পারবো যে অনুভূমিকে শিশু আছে হচ্ছে 9টি আর স্তম্ভাকারে শিশু আছে 8টি। তারপরে দেখো তাহলে এটার উত্তর কত হলো, অনুভূমিক সারিতে কতজন শিশু রয়েছে 9টি। তারপরে দেখো বলছে একটি বুটিক দোকানে মালিক একজন ক্রেতা টুপি কেনে সেটার শতাংশ নির্ণয় করতে চাইলেন। বলছে দোকানে যত % টুপি বিক্রি হয় সেটার কত শতাংশ টুপি বিক্রি হয় সেটা নির্ণয় করতে চাইলেন। যদি 40% ক্রেতা দোকান থেকে কোনো জিনিস কেনে এবং তাদের মধ্যে 15% টুপি কেনে, তাহলে দোকানদারের শতকরা কতজন টুপি কেনে। তাহলে দেখো 40% ক্রেতা মানে কি, যদি 100 জন ক্রেতা দোকানে আসে তাহলে 40% জিনিস কেনে, বলছে তার 15% টুপি কেনে, তাহলে 40-এর 15% টুপি কেনে। কি এটা, সরি একটা শূন্য গেল, 5 2 10, 5 3 15, 2 4 2 2 4, 2 3 6। তাহলে 40-এর 15% কত বেরোলো, 6 বেরোলো। আচ্ছা আমরা কতজনের মোট ক্রেতার কতজনের মধ্যে নির্ণয় করছি, 100 জনের মধ্যে নির্ণয় করছি, তাহলে 100 জনের মধ্যেই তো 6, তাহলে মানে কি এটাই তো পার্সেন্ট। তাহলে কত % টুপি কিনছে, 6%। তাহলে দেখো যদি বলো যে কীভাবে হচ্ছে সেটাও বলতে, 100 জন ক্রেতা আমরা ধরে নিয়েছিলাম, 100 জনের মধ্যে 40 জন কিনছে, তার মধ্যে আবার 15% টুপি, তাহলে 100 জন ক্রেতার মধ্যে কতজন টুপি কিনছে, 6 জন। আর শতকরা নির্ণয় করতে হলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, হলো 6%। তারপরে দেখো 145-এর পর, একটি বাজার গবেষণামূলক প্রকল্পে 20% বেছে নিয়েছিল নির্মা ডিটারজেন্ট, যেখানে 60% বেছে নিয়েছিল সার্ফ ব্লু ডিটারজেন্ট। তাহলে 20% বেছে নিয়েছে নির্মা আর 60% বেছে নিয়েছে কত, সার্ফ ব্লু ডিটারজেন্ট। বলছে বাকি মানুষেরা অনিশ্চিত ছিল, যারা সার্ফ ব্লু বেছে নিয়েছিল এবং যারা অনিশ্চিত ছিল তাদের মধ্যে পার্থক্য যদি 720 হয়, তবে এই পরীক্ষায় মোট কতজন অংশ নিয়েছিল। এবার তাহলে দেখো এতজন নির্মা বেছে নিয়েছে আর এতজন বেছে নিয়েছে সার্ফ ব্লু, তাহলে বাকি অনিশ্চিত কত, যারা কিছু বেছে নেয়নি তারা কত, 60% আর 20%, 80% বেছে নেয়নি কত পার্সেন্ট, 20% কিছু বেছে নেয়নি। 60%, 20%, 80% তো বেছে নিয়েছে, তাহলে বাকি কত % কিছু বেছে নেয়নি, 20% বেছে রয়েছে। এবার বলেছে যারা সার্ফ ব্লু বেছে নিয়েছিল এবং যারা অনিশ্চিত ছিল তাদের মধ্যেকার পার্থক্য 720, তাহলে সার্ফ ব্লু আর অনিশ্চিতের পার্থক্য এখানে কত, এখানে 40%, অর্থাৎ 40/100, 2/5। তাহলে 2 ইউনিটের ভ্যালু এখানে কত দিয়ে দিয়েছে, 720। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 720/2, 360। আর ক ইউনিট, মোট ক ইউনিট ছিল বাজারে, 5 ইউনিট ছিল, তাহলে 360 × 5 সমান 1800। 5 3 1500, 5 6 300, 1500 আর 300 1800। তাহলে বাজারে কতজনকে নিয়ে হচ্ছিল, কতজন অংশ নিয়েছিল এই নিরীক্ষায়, 1800 জন অংশ নিয়েছিল। বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় মোট নাম্বার 36% পেলে পাস করা যায়। একজন ছাত্র 198 নম্বর পেলে 36 নম্বরের জন্য ফেল করলো, তাহলে একজন ছাত্রকে সর্বোচ্চ কত নম্বর পেতে হবে, অর্থাৎ পরীক্ষাটায় সর্বোচ্চ নম্বর কত ছিল, একজন ছাত্র সর্বোচ্চ কত নম্বর পেতে পারে। কি বলেছে, বলছে পরীক্ষায় মোট নাম্বার 36% পেলে পাস করা যায়, অর্থাৎ 36% মানে 36/100, তাহলে 100-এর মধ্যে 36 পেলে পাস করা যায়, 36 ইউনিট। যেখানে একজন ছাত্র 198 পেয়েছে কিন্তু 36-এর জন্য ফেল করেছে, তাহলে দেখো 198 পেয়েছে কিন্তু 36-এর জন্য ফেল করেছে, তাহলে কি এর সাথে 36টা যোগ করলে কি আমরা পাস মার্কসটা পেয়ে যাবো। 6 8 14 4, হাতে থাকে 1, 4 আর 9 13, 3, হাতে থাকে 234, তাহলে পাস মার্কস কত 234, আর এখানে পাস মার্কস কত 36, তাহলে 36 ইউনিটটা ডিনোট করছে কত 234কে, 1 ইউনিট কত ডিনোট করবে 36 দিয়ে ভাগ। আর 100 ইউনিটটা কি, 100 ইউনিটটা হচ্ছে মোট নাম্বার × 100, তাহলে 36 দিয়ে কাটো,
4 দিয়ে কাটো, 4 9 36, 2 3 5 আর 4 9, 9 দিয়ে 4 দিয়ে কাটা যাবে, এই জন্য সরি এটা 9 দেখো, 9 4 36, 9 2 18, 9 6 54, 4 25, 25 × 26, 25 25 625, 625 আর 25 650, 25 × 26 650, তাহলে সর্বোচ্চ নম্বর কত পরীক্ষায় ছিল? 650। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় সর্বনিম্ন শতকরা 5 নম্বর মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে 35%, কি মেয়েদের ক্ষেত্রে 35%, ছেলেদের ক্ষেত্রে 40%। একজন ছাত্র 483 নম্বর পেল এবং 117 নম্বরের জন্য ফেল করলো। তাহলে ছাত্রদের একজন 483 পেলে 117 জন্য ফেল করলো। ছাত্রদের পাস মার্কস কত? 40%। বলছে মেয়েদের সর্বনিম্ন পাস নম্বর কত? তাহলে মেয়েদের পাস মার্কস বার করতে হবে আমাদের। 40% মানে কি? 40/100। 40টা কতকে ডিনোট করছে? 483 প্লাস 117, 483 প্লাস 117কে ডিনোট করছে। 7 আর 3 10 0, হাতে থাকে 1, 2 আর 8 10 0, 600। তাহলে 40টা ডিনোট করছে কাকে? 600কে ডিনোট করছে। 40 ইউনিট, 40 ইউনিটটাই তো পাস মার্কস। 100 ইউনিট যদি পরীক্ষা হয় মোট পরীক্ষা, তাহলে 40 ইউনিট হচ্ছে পাস মার্কস। তাহলে দেখো 1 ইউনিট কতকে ডিনোট করবে? 40 দিয়ে ভাগ। আর 100 ইউনিট 100 দিয়ে গুণ, 0 0 কেটে দাও, 4 15 60। তাহলে কত? 1500 নাম্বারের মোট পরীক্ষা। মেয়েদের পাস মার্কস জানতে চেয়েছে, মেয়েদের পাস মার্কস কত? 35%। তাহলে 1500 35%, 35/100 কেটে দাও। 35 15 কত হবে? 350। 35কে 10 দিয়ে গুণ করলে, যুক্ত 5 দিয়ে গুণ করলে 35কে 350 175। 5 300 400 525, 525 নেই, তাহলে কোনোটিই নাই, উত্তর হবে। তাহলে 148। মেয়েদের পাস মার্কস কত? মেয়েদের পাস মার্কস হচ্ছে 525। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় পাস করতে গেলে 40% নম্বর পেতে হয়। এক ছাত্র 261 নম্বর পেল এবং 4% নম্বরের জন্য ফেল করলো। একজন ছাত্র পাস করতে সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে? তাহলে দেখো 40% নম্বর পেতে হলে পাস, বলছে একজন ছাত্র 261 নম্বর পেলে 4%-এর জন্য ফেল করলো। তাহলে সে কত পার্সেন্ট নম্বর পেয়েছে? 40%-এ পাস, ফেল করেছে মাত্র 4%-এর জন্য। তাহলে সে নম্বর পেয়েছে কত? 36%। 36% মানে কত? 36/100। তাহলে 36 ইউনিটের ভ্যালু এখানে কত পেয়েছে সে? 261। 1 ইউনিটের ভ্যালু কত? 36 দিয়ে ভাগ। আর 100 ইউনিটটাই কি? পরীক্ষার মোট নাম্বার ইন্টু 100। 2 6 8 9, 9 দিয়ে কাটো, 9 4 36, 9 2 18, 8 9 81, 29, 4 25। 25 × 20, 25 25 কত? 625, 625 725, 725 কোথাও নেই, কোনোটিই নেই। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? 725। তারপরে দেখো বলছে একজন প্রার্থীকে মোট নম্বরের সর্বনিম্ন 30% নম্বর পেতে হয় পাস করতে। 33% নম্বর পেতে হয় পাস করতে। সে মোট নম্বরের 25% পেয়েছিল এবং 40 নম্বরের জন্য ফেল করেছিল। তাহলে পাস মার্কস হচ্ছে 33%। সে পেয়েছিল কত? 25%। তাহলে কত পার্সেন্টে ফেল করেছিল? 8%-এ ফেল করেছিল। আর এখানে বলে দিয়েছে 40 নাম্বারের জন্য সে ফেল করেছিল। সর্বোচ্চ নম্বর কত ছিল পরীক্ষায় সেটা বার করতে বলেছে। তাহলে 8% মানে কত? 8/100। এখানে 8 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 40। 1 ইউনিটের ভ্যালু কত?
40/8, আর 100 ইউনিটটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার, তাহলে 100 ইউনিটের ভ্যালু 8 5 40, 5 × 100 হচ্ছে 500, তাহলে 500। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল? পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ছিল 500। তারপর দেখো উত্তর হচ্ছে সি। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় সর্বোচ্চ মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেলে পাশ করা যায়। একজন ছাত্র 259 নম্বর পায় এবং ফেল করে। ছাত্রটি প্রাপ্ত নম্বর এবং পাস নম্বরের পার্থক্য হলো 5%। তাহলে দেখো প্রাপ্ত নম্বর আর পাস নম্বরের পার্থক্য আমাদের 5% দিয়ে দিয়েছে, আর এখানে প্রাপ্ত নম্বর আর পাস নম্বরটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে পার্থক্যটা আমরা বার করে নাও। পাস নম্বর হচ্ছে 296 আর প্রাপ্ত নম্বর হচ্ছে 259। পার্থক্য কত? 7 3। তাহলে প্রাপ্ত নম্বর আর পাস নম্বরের পার্থক্য কত? 37। এর পার্সেন্টেজটা কত দিয়ে দিয়েছে আমাদের? 5%। তাহলে 5/100। তাহলে 5 ইউনিটটাকে কত ডিনোট করছে? 37কে ডিনোট করছে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? 5 দিয়ে ভাগ। আর 100 ইউনিট কতকে ডিনোট করবে? 100 দ্বারা গুণ। তাহলে 5 × 100, 37 × 2 = 74, আর একটা 0, তাহলে 740। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ মোট নাম্বারই তো জানতে চেয়েছিল, তাহলে 100 ইউনিটটাই তো সর্বোচ্চ নাম্বার, তাহলে 740, তাহলে বি উত্তর। তারপরে দেখো বলছে দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে। সে মোট কত সংখ্যক ভোট পড়েছিল? তাহলে মোট কত সংখ্যক ভোটার ভোট দিয়েছিল সেটা আমাদের বার করতে হবে। এখানে বলে দিয়েছে যে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়েছে, মোট ভোটের 62% পেয়েছে এবং 432 ভোটে জয়লাভ করেছে। তাহলে দেখো বিজয়ী প্রার্থী যদি 62% ভোট পায়, তাহলে যে হেরেছে বিজিত প্রার্থী সে কত ভোট পেয়েছে? সে ভোট পেয়েছে 38%। 38%। তাহলে এদের ভোট পাওয়ার পার্সেন্টেজের পার্থক্যটা কত? 8-এর পর থেকে 12, 4, 4-এর পর থেকে 6, 2, 24%। তাহলে বিজয়ী প্রার্থী 24% ভোটে জিতেছে। আর এখানে দেখো কত ভোটে জিতেছে বলে দিয়েছে, 432 ভোটে জিতেছে বিজয়ী প্রার্থী, অর্থাৎ 24% মানে কত? 24/100। তাহলে এখানে 24 ইউনিটটা কতকে ডিনোট করছে? 432। তাহলে 1 ইউনিট ডিনোট করবে 24 দিয়ে ভাগ, আর 100 ইউনিট 100 দিয়ে গুণ। 100 ইউনিটটাই হচ্ছে মোট ভোটার। মোট ভোটারে 24টা ভোটারই তো সে জিতেছে। তাহলে দেখো 24 দিয়ে ভাগ করো, 4 3 7 আর 2 9, 8 দিয়ে কাটো, 8 3 24, 8 5 40, 8 4 32, 3 18 54। তাহলে কত ভোটার ছিল? মোট ভোটার ছিল 1800। মোট ভোটার ছিল কত? 1800। তাহলে সি হচ্ছে উত্তর। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা এই যে অঙ্কগুলো হচ্ছে এগুলোকে সবগুলোকে আমরা এক্স ধরেও করতে পারবো। এই অঙ্কটাকেও এক্স ধরে করতে পারবো। কীভাবে করবো দেখো দেখাচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি মোট ভোটার হচ্ছে এক্স। আচ্ছা, মোট ভোটারের 62% পেয়েছে কে? বিজয়ী প্রার্থী। অর্থাৎ বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? মোট ভোটারের 62%। বলছে আর আমরা বার করেছিলাম বিজিত প্রার্থী কত পেয়েছিল? 38%। তাহলে বিজিত প্রার্থী কত পেলো? বিজিত প্রার্থী মোট ভোটারের 38%, তাহলে এক্স × 38/100। আচ্ছা, এদের দুজনের পার্থক্যটা কি? যে ভোটারের পার্থক্য, এ পেয়েছে এত ভোট আর বিজিত প্রার্থী পেয়েছে এত ভোট, তাহলে এদের পার্থক্যটা কত দিয়ে আছে? 432। তাহলে এটা সমান কত? 432। তাহলে এই সমীকরণটাকে সমাধান করলেই কি পেয়ে যাব? মোট ভোটার পেয়ে যাবো তো, এক্সের মান। সেটাই তো আমাদের বার করতে দিয়েছিল, সেটা বেরোবে 1800। তারপরে দেখো বলছে একটি কলেজ নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিল, 15% ভোট বৈধ ছিল না। যদি মোট ভোটের পরিমাণ 15,200 হয়, তবে যদি মোট ভোটের পরিমাণ 15,200 হয়
তবে অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? তাহলে দেখো, মোট ভোটের সংখ্যা বলেছে 15,200। তার মধ্যে কি বলেছে যে 15% ভোট কী ছিল? 15% ভোট ছিল অবৈধ। তাহলে 15% তো বাদ চলে যাবে, তাহলে 15% বাদ চলে যাবে। তাহলে বৈধ কত ছিল? বৈধ ছিল 85%। তাহলে মোট ভোটের 85% ভোট ছিল বৈধ। তাহলে বৈধ ভোট কত? মোট ভোট হচ্ছে 15,200 আর বৈধ হচ্ছে 85%, অর্থাৎ 15,200-র 85%। এবার বলছে তার মধ্যে বলছে বৈধ ভোটের 55% পেয়েছিল। দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে। এখানে আমাদের বলছে অপর প্রার্থী বৈধ ভোটের সংখ্যা কত ছিল। তাহলে অপর প্রার্থী বৈধ ভোটের কত পার্সেন্ট? আচ্ছা, একজন যদি 55% পায়, তাহলে অপর প্রার্থী কত পাবে? 100 - 55 মানে 45%। তাহলে একজন প্রার্থী যদি 45% ভোট পায়, অপর প্রার্থী কত ভোট পাবে? 45% ভোট পাবে। তাহলে এটা হচ্ছে বৈধ ভোট, তার 45% পাবে। 100 গুণ করো, 0 0 0 0, 5 20 5 9, 5 4 20, 5 17, 4 3 12, 4 8 32। তাহলে গুণ করো, 9 17 153, আর এখানে আছে 38, 8 3 24, 4, 8 5 40, আর 2 42, 8 1 12, 3 3 9, 3 5 15, 5, 3 1 3, আর 1 4, 4 9 আর 2 11, 1, 5 আর 2 7, আর 1 8, 4 আর 1 5, তাহলে 5814। তাহলে অপর প্রার্থী বৈধ ভোটের কত সংখ্যা পেয়েছে? 5814। তাহলে এ হচ্ছে উত্তর। তাহলে 153 হয়ে গেল এ। একদম খুব সহজ অঙ্ক। তারপরটা দেখো, বলছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 68টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। তাহলে প্রথমেই অবৈধ ভোটটা বলে দিল কত? 68টি। বলছে বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছিল এবং 98 ভোটে জয়লাভ করেছিল। মোট কতগুলি ভোট পড়েছিল? তাহলে দেখো, বিজয়ী প্রার্থী যে ভোটগুলো পেয়েছে এবং যেই ভোট পেয়ে জয়লাভ করেছে সেটা কি ভোটের ভোট পেয়েছে? বৈধ ভোটের ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী যদি 52% ভোট পায়, তাহলে যে বিজিত প্রার্থী সে কত পেয়েছে? সে পেয়েছে 48%। বলছে 98 ভোটে জয়লাভ করেছে, মানে কি এদের পার্থক্যটাই তো জয়লাভ করেছে। তাহলে এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 4%। তাহলে 4% ভোটে জয়লাভ করেছে, তাহলে 4/100। 4 ইউনিটের ভ্যালু দিয়ে দিয়েছে 98। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 98/4। 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 49 2 50 50 50 2500। 2500 থেকে 50 চলে গেলে কত? 2450। 2450। তাহলে এটা কি? এটা হচ্ছে 100টা এখানে কী ছিল? বৈধ ভোট ছিল। প্রথমেই অবৈধ ভোট 68টা বাদ দিয়ে দিয়েছে, আর এখানে আমাদের কি মোট কতগুলি ভোট পড়েছিল সেটা জানতে চেয়েছে। তাহলে অবৈধ যারা ভোট দিয়েছে তারাও তো ভোট দিয়েছিল, তাহলে সেটা এর সাথে কী করতে হবে? যোগ করতে হবে। 8 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 5 2, তাহলে 2518। তাহলে কতগুলি ভোট পড়েছিল? 2518টি ভোট পড়েছিল। সি হচ্ছে উত্তর। 154 উত্তর হচ্ছে সি, 2518টি ভোট পড়েছিল। তারপরে দেখো, বলছে একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়। মোট ভোটের কত শতাংশ সে পেয়েছে? দেখো, বলছে মোট ভোটারের 80% ভোট দিয়েছিল। মোট ভোটার যদি 100 জন থাকে, সেখান থেকে ভোট দিয়েছিল কতজন? 80 জন, এবং সেই 80 জনের 65% পেয়েছে কে? বিজয়ী প্রার্থী। তাহলে সে মোট ভোটের কত শতাংশ পেয়েছিল? তাহলে দেখো, আমরা করছি, আমরা ধরে নিচ্ছি মোট ভোটার কত? মোট ভোটার হচ্ছে 100।
সেখান থেকে ভোট দিয়েছে কত? ভোট দিয়েছে হচ্ছে 80 জন। আচ্ছা আমরা ধরে নিচ্ছি ভোটিং লিস্ট হচ্ছে 100, গিভেন ভোট কত? 80। বলছে তার 65% পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে 80-র 65%, গিভেন ভোটের 65% পেয়েছে তো, 65/100, 5 13 65, 5 20 100, 20 4 4 13 কত? 52। তাহলে মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল? তাহলে মোট ভোটার কত ছিল? 100, 100-র 52 পেয়েছে মানে কি 52%। তাহলে বিজয়ী প্রার্থী কত শতাংশ, মোট ভোটারের কত শতাংশ পেয়েছিল? মোট ভোটারের 52% ভোট সে পেয়েছিল। তারপরে দেখো বলছে একটি নির্বাচনে মোট 5 লাখ ভোটার অংশ নিয়েছিল। একজন প্রার্থী 2,55,000টি ভোট পেয়েছিল, যা মোট বৈধ ভোটের 60%। অবৈধ ভোটের শতকরা কত ছিল? তাহলে আমাদেরকে মোট প্রথমে বৈধ ভোট কটা সেটা আগে বার করতে হবে, মোট বৈধ ভোটটা বার করতে হবে। তাহলে দেখো বলছে বিজয়ী যে প্রার্থীরা 60% ভোটে জয়লাভ করেছে, যে 60% ভোট পেয়েছে সে পেয়েছে 2,55,000টি ভোট। তাহলে 60% বৈধ ভোট পেয়েছে। তাহলে 60%-এর ভ্যালু কত? 60%-এর রেশিও হচ্ছে 3/5। 3 ইউনিটটাকে এখানে কত ডিনোট করছে? 2,55,000। 1 ইউনিট কত ডিনোট করবে? 3 দিয়ে ভাগ। আর 5 ইউনিট, এটাই তো হচ্ছে 5 ইউনিটটা যদি বৈধ ভোট হয়, যে 60% পেয়েছে সে বৈধ ভোটের কটা ভোট পেয়েছে? 5টা। যদি মোট বৈধ ভোট হয় তার 3টে পেয়েছে। তাহলে মোট বৈধ ভোটটা এখান থেকে বেরোবে। এটা কাটো, 3 8 24, 3 5 15, 5 দিয়ে গুণ করো, 5 0 0 0, 5 5 25-এর 5, 4,25,000 হচ্ছে বৈধ ভোট, কিন্তু ভোটার কত ছিল? ভোটার ছিল 5 লক্ষ। তাহলে অবৈধ ভোট কটা? এটা থেকে এটা বিয়োগ করলে অবৈধ ভোটটা পেয়ে যাবে। অবৈধ ভোট 5-এর মধ্যে 10, 5 দিতে হাতে থাকে 1, 3-এর মধ্যে 10। তাহলে অবৈধ ভোট হচ্ছে 75,000। আমাদের কি বলে বার করতে বলেছে? অবৈধ ভোট সংখ্যা বার করতে বলেনি, বলেছে অবৈধ ভোটের শতকরা কত ছিল। তাহলে দেখো 5 লক্ষর মধ্যে অবৈধ ভোট হচ্ছে 75,000। 5 লক্ষ এর মধ্যে অবৈধ ভোট হচ্ছে 75,000। কত? 75,000। তাহলে শতকরা মানে কি? 100 দ্বারা গুণ, কাটো, 3টে 5 15 75। তাহলে অবৈধ ভোট কত শতাংশ ছিল? 15%। সি উত্তর। তাহলে 156 হচ্ছে সি, অবৈধ ভোট ছিল কত? 15%। তারপরে দেখো বলছে দুজন প্রার্থীর মধ্যে একজন নির্বাচনে 10% তাদের ভোটদানে বিরত ছিলেন। যা ভোট পড়েছিল তাতে দেখা গেল 10% অবৈধ। বিজয়ী প্রার্থী বৈধ ভোটে 54% পেয়েছিল এবং 1,620 ভোটে জয়লাভ করেছিল। তাহলে ভোটার তালিকায় কত সংখ্যক ভোটারের নাম ছিল? তাহলে দেখো বলেছে 10% প্রথমে ভোট দেয়নি, তাদের মধ্যে আবার বলছে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে সেই ভোট দেওয়ার মধ্যে আবার 10% অবৈধ। তাহলে যেই বৈধ ভোটগুলো পড়েছিল তাদের মধ্যে 54% ভোটে জয়লাভ করেছিল বিজয়ী প্রার্থী। বৈধ ভোটে 54% পেয়েছিল বিজয়ী প্রার্থী, আর জয়লাভ করেছিল 1,620 ভোটে। তাহলে দেখো এটা কীভাবে করছি আমরা। আচ্ছা আমরা ধরে নিচ্ছি ভোটিং লিস্ট হচ্ছে 100 ইউনিট। কত? 100 ইউনিট। হচ্ছে তাদের মধ্যে 10% ভোট দেয়নি। তাহলে গিভেন ভোট কত? গিভেন ভোট হচ্ছে 10% দেয়নি, গিভেন ভোটে 90 ইউনিট। তাদের মধ্যে 10% অবৈধ। ক পার্সেন্ট অবৈধ? 10% অবৈধ। তাহলে বৈধ ভোট কত? অর্থাৎ রাইট ভোট কত? রাইট ভোট হচ্ছে 90-এর 10% অবৈধ, 90-এর 10% হচ্ছে 9 জন। তাহলে 9 জন অবৈধ, 9 ইউনিট। তাহলে রাইট ভোট হচ্ছে 90 - 9 সমান 81। 81 হচ্ছে কি? বৈধ ভোট, 81 ইউনিট। তার মধ্যে 54% পেয়েছে জয়ী প্রার্থী।
তাহলে যে হেরেছে, যেই প্রার্থী হেরেছে সে কত পার্সেন্ট পেয়েছে? সে পেয়েছে 46%। এদের পার্থক্য কত দেওয়া আছে? 1620টা কি সে কত পার্সেন্টে জিতেছে? 8% জিতেছে জয়ী প্রার্থী। তাহলে 8% জিতেছে মানে কি, এখানে কত ভোটে জিতেছে? 1620 ভোটে। তো 8/100, তাহলে 8 ইউনিটটা কতকে ডিনোট করছে? 1620কে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? 8 আর 100 ইউনিট। 4 দিয়ে কাটো, 4 2 8, 4 4 16, 4 5 20, 50। তাহলে দেখো এখানে কি বেরিয়ে গেল? এটা কি বেরোলো? এটা বেরোলো আমাদের, কত গুণটাকে করো, 5 5 25, 5 4 20, এটা 0, 20,250। এটা এটা কি? ও সরি, এটা একটুখানি ভুল হয়েছে, অঙ্কটা দেখো কতটা ভুল হয়েছে। আচ্ছা 8% কি, 8% ভোটে তো সে জিতেছে, 8% ভোটে সে জিতেছে, 8% ভোটে জিতেছে। কার 8%-এ জিতেছে? রাইট ভোটের, বৈধ ভোটের 8%-এ তো জিতেছে। তাহলে 81-র 8%-এ জিতেছে। তাহলে 81-র 8% বার করো। তাহলে এখানটা একটু মোছো। একাশির 8%-এ জিতেছে, তাহলে 81-র 8/100। তাহলে এই যে মোট ইউনিটটা ডিনোট করছে 1620-কে, এটা মোট ইউনিটটা ডিনোট করছে কাকে? 1620-কে। তাহলে দেখো, তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? 1620 × 100 আর 81 × 8টা নিচে, 81 × 8টার নিচে। তাহলে এটা হচ্ছে 1 ইউনিটটা ডিনোট করছে এতকে, এই মোট অঙ্কের 1 ইউনিটটা ডিনোট করছে এতকে। এরপর আমাদের কি জানতে চেয়েছিল? বলছে ভোটার তালিকায় কত সংখ্যক ভোটারের নাম ছিল। ভোটার তালিকা কত? ভোটিং লিস্ট আমাদের ছিল 100 ইউনিট। তাহলে এখানে 100 ইউনিট কতকে ডিনোট করবে? 1 ইউনিটের ভ্যালু এটা, 100 ইউনিটের ভ্যালু 100 দিয়ে গুণ করতে হবে। 81 দিয়ে কাটো, এটাকে 81 দিয়ে কাটলে হবে 81 2 62 20, আর এটা 8 দিয়ে কাটলে হবে 4 25 100, 4 2 2 10 20, 250 × 100, 250 × 100 সমান 25,000। তাহলে মোট ভোটার লিস্টে কতজনের নাম ছিল? 25,000, মানে এ হচ্ছে উত্তর। একটুখানি ভুল হয়ে গেছিলো আমাদের, আমরা এখানে যে বিজয়ী প্রার্থীর 8%টা করেছিলাম, সেই 8%টা ধরেছিলাম 1620। ওইভাবে করলেও হতো, ওইভাবে করলে অঙ্কটা আর একটু বেশি ক্যালকুলেশন করতে হতো। যাই হোক, তাহলে দেখো এটা হচ্ছে একবারে বেরিয়ে গেল আমাদের যে 8%টাই 81-র ওপর 8%টা নিতে হবে। 81 জন তো আমাদের, 81 ইউনিট তো মোট ভোটার বৈধ ছিল, বৈধর 8% ভোটে তো সে জিতেছিল। তার জন্য 81-র 8% নিয়ে যেটা হবে সেটার ইউনিট ভ্যালুটা কত? সেটার ইউনিট ভ্যালুটা হচ্ছে 1620। তারপরের অঙ্ক দেখো, বলছে 18 থেকে 21 বছরের মধ্যে বয়স 8% লোক ভোটদানের যোগ্য। 18 থেকে 21-এর মধ্যে যারা ছিল তাদের 85% ভোট দিয়েছিল। বলছে 18 থেকে 21-এর মধ্যে যাদের বয়স তারা ভোটদানের যোগ্য হচ্ছে কজন? 8%, কিন্তু ভোট কতজন দিয়েছে? ভোট দিয়েছে 85%। বলছে ওই নির্বাচনে
18 থেকে 21-এর মধ্যে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতাংশ ভোটদানের যোগ্য ছিল। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি 18 থেকে 21-এর মধ্যে 85% ভোটদানের যোগ্য ছিল। আমরা ধরে নিচ্ছি যে 18 থেকে 21-এর মধ্যে মোট সংখ্যা ছিল এক্স। কতজন? এক্স জন মোট ভোটার ছিল। তার কত পার্সেন্ট ভোট দিয়েছে? তার ভোট দিয়েছে 85% ভোট দিয়েছে। তাহলে এতজন ভোটার ভোট দিয়েছে 18 থেকে 21-এর মধ্যে, তাদের মধ্যে কতজন যোগ্য ছিল? 8% যোগ্য ছিল, অর্থাৎ 8/100। তাহলে যোগ্য ভোটারের সংখ্যা বেরিয়ে গেল। এটা কত বেরিয়ে গেল? গুণ করো, এক্স ইন্টু 85 ইন্টু 8/1/4। এটা হচ্ছে কি বেরোলো? এটা হচ্ছে যতজন ভোট দিয়েছিল তার মধ্যে যোগ্য ভোটার। এরপরে বলেছে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতাংশ ভোটদানে যোগ্য ছিল। এটাকে কত শতাংশ ভোটদানে যোগ্য ছিল সেটা বার করতে হবে। কত শতাংশ ভোটদানে যোগ্য ছিল সেটা বার করতে হবে আমাদের। তাহলে ভোটদানের যোগ্য কত ছিল? তাহলে ভোটার সংখ্যা কত ছিল? ভোটার সংখ্যা ছিল এক্সটা হচ্ছে মোট সংখ্যা ছিল 18 থেকে 21-এর মধ্যে। বলছে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতাংশ ভোটদানের যোগ্য ছিল। তাহলে দেখো সংখ্যা ছিল তো এক্সের মধ্যে এতজন ভোট দিয়েছে, তাহলে তাহলে এক্স ইন্টু 85 ইন্টু 8/1/3 এত পার্সেন্ট হচ্ছে বৈধ ভোট দিয়েছে কতজনের মধ্যে? এক্সের মধ্যে। তাহলে 1000 জনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত দেবে? এটাই আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এটা কত হবে? এটা হবে এক্স ইন্টু 85 ইন্টু 8 ইন্টু 100, আর এটা 1/4টা নিচে চলে আসবে, ইন্টু এক্স। এই এক্স কেটে যাবে, দুটো কাটবে। 5 17 5 20 4 2 আর 4 5 34/5 কত হবে? 5 6 30, 5 8 40, 6.8। তাহলে 6.8% কী ছিল? বৈধ ভোটার ছিল। যতজন ভোটারের মধ্যে যা ভোট দিয়েছিল তাদের মধ্যে বৈধ ভোটার কত ছিল? 6.8%। তারপরে দেখো এটা যে বলেছে এটা একটু ভাষাটা গণ্ডগোল আছে। এটা দেখো ভাষাটা কি বলেছে? যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতাংশ ভোটদানের যোগ্য ছিল। এটা যারা ভোট দিয়েছিল তারা নয়, যারা মোট ভোটারের কত শতাংশ ভোটদানে, মোট ভোটারের ভোট দেওয়া কত শতাংশ ভোটদানে যোগ্য ছিল, এটা আমরা বার করেছি এখান থেকে। তারপর দেখো বলছে একটি নির্বাচনে 30% ভোটার এ প্রার্থীকে ভোট দিয়েছিল, অপরপক্ষে অবশিষ্টের 60% বি প্রার্থীকে ভোট দিয়েছিল, বাকিরা ভোটদান করেনি। যদি এ প্রার্থী যারা ভোট দিয়েছিল এবং যারা ভোটদানে বিরত ছিলেন তাদের মধ্যে পার্থক্য 1200 হয়, তবে নির্বাচনে কতজন ভোটদান যোগ্য ছিল? বলছে 30% একে দিয়েছে, তাহলে একে দিয়েছে 30 ইউনিট। বলছে বাকি কত? বিকে কতজন দিয়েছে? বাকির 30 ইউনিট যদি একে দেয় 30%, তাহলে বাকি কত? বাকি হচ্ছে 70%, অর্থাৎ 70 ইউনিটের 60% বিকে দিয়েছে। মানে কত? এই শূন্য কাটে, এই শূন্য কাটে, তাহলে 42 ইউনিট। তাহলে 30 ইউনিট এ
পেয়েছে 42 ইউনিট পেয়েছে বি। তাহলে ভোট দেয়নি কতজন? ভোট দেয়নি, ভোটদানে বিরত কত ছিল? 30 আর 42 হচ্ছে 72, তাহলে 28 ইউনিট ভোট দেয়নি। এবার বলছে এ প্রার্থীকে যারা ভোট দিয়েছিল এবং যারা ভোটদানে বিরত ছিল তাদের মধ্যে পার্থক্য, এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 2, এদের পার্থক্য হচ্ছে 1200। তাহলে নির্বাচনে কতজন লোক? তাহলে 2 ইউনিটের ভ্যালু এখানে কত দিয়ে দিচ্ছে? 1200। 1 ইউনিটের ভ্যালু কত? 1200/2। আর এখানে মোট তাহলে আমাদের ক ইউনিট ধরেছিল? মোট 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের মোট ভোটার তো বার করতে বলেছে, ওই নির্বাচনে কতজন লোক ভোটদানের যোগ্য ছিল মনে হয় মোট ভোটার। তাহলে 2 6 12, 600 × 100 মানে 60,000। তাহলে মোট ভোটার কত ছিল? 60,000 সি। তারপরে দেখো বলছে 400 টাকা দামের একটি জিনিস ক্রয় করতে আমাকে 7% বিক্রয় কর প্রদান করতে হয়েছিল। অপর একটি জিনিস যেটা 6,400 টাকা দামের, সেখানে 9% বিক্রয় কর দিতে হয়েছিল। দুটো জিনিস একসাথে নিলে গড়ে আমাকে কত শতাংশ বিক্রয় কর দিতে হয়েছিল? দেখো আমরা একটা দ্বিতীয় অঙ্ক করেছিলাম, সেই জলের অঙ্কটা, সেটার সাথে একই অঙ্ক। বলছে 400 টাকা জিনিসে 7% বিক্রয় কর। তাহলে 400 টাকায় কত টাকা বিক্রয় কর দিয়েছে? 0 কেটে গেল, 28 টাকা। আর বলছে কত? 6,400, কত পার্সেন্ট বিক্রয় কর দিয়েছে? 9%। 9/100, 2 0 2 0 কেটে গেল। 9 4 36 6, 9 6 54, 3 57, 576। তাহলে এই দুটোর যোগফল কত? মোট বিক্রয় কর কত? 6 8 14 4, 8 আর 2 10 0, 604 টাকা। মোট কত টাকা জিনিস কিনেছে? 6,800 টাকা। তাহলে 6,800 মোট বিক্রয় কর কত শতাংশ সেটাই তো আমাদের বার করতে বলেছে। আমাকে কত শতাংশ দুটো জিনিসে একসাথে নিলে আমাকে কত শতাংশ বিক্রয় কর প্রদান করতে হয়েছিল সেটা বার করতে বলেছে। তাহলে 6,800 টাকায় বিক্রয় কর কত? 604। আর 100 টাকায় কত? 0 0 কাটো, 4 15 60, 4 1 4, 4 17 68। আর কাটাকুটি যাবে? 9 17 153, আর যাবে না। 17 দিয়ে ভাঙো, 8 8 17, 9 17 153 মানে কত? এটা 15/17। তাহলে 8 পূর্ণ 15/17%। তাহলে একসাথে ক্রয় করলে জিনিসগুলো আমাদের সর্বোচ্চ কত পার্সেন্ট বিক্রয় কর দিতে হতো? 8 পূর্ণ 15/17% দিতে হতো বিক্রয় কর। আজ এত দূরই, আবার পরের দিন 161 থেকে শুরু করব।